আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। বারবার বলেছিলাম গ্রামের লোকেদের কথা অমান্য করে রাতের বেলা ওই মন্দিরের কাছে যাস না। তুই আমার কথা শুনলি না। ছুটতে ছুটতে রমেশ কথাগুলো বলে তার পিছনে ছুটে আসা দীনেশকে। কিন্তু দীনেশের কথার উত্তর দেওয়ার মতো সময় নেই। সে এখন প্রাণপণে ছুটছে আর মাঝে মাঝেই আধো অন্ধকারের মধ্যে পেছনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছে। পিছনের দিকে তাকালে কিছু দেখা যায় না। অন্ধকারে চারপাশটা যেন গুমোট হয়ে রয়েছে। আর সেই গুমোটটা অন্ধকারের মধ্যে আকাশে চাঁদের অল্প আলোতে জঙ্গলের পথ পেরিয়ে ওটা ছুটে আসছে সামনের দিকে। আরও কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ করে রমেশ বলে উঠল, আমরা পথ ভুল করলাম না তো? এতক্ষণ ধরে ছুটে এলাম অথচ জঙ্গল থেকে বাইরে যাবার পথ তো বুঝে পেলাম না। আমারও তো সেটাই মনে হচ্ছে। তাড়াহুড়ো করে আমরা ঘুর পথে চলে এসেছি। এই পথে বাইরে যাওয়া যাবে না। আমার যাবে না দীনেশ, থামলেই বিপদে পড়ব। ওই দেখ, শুনতে পাচ্ছিস? দেখ পিছনে সেই চিৎকার। দীনেশ দৌড়তে দৌড়তে কান খাড়া করে পেছনের দিকে লক্ষ্য করে আর সঙ্গে সঙ্গে সেই চিৎকারটা শুনতে পায়। একইভাবে গর্জন করতে করতে কেউ যে তাদের পিছু পিছু আসছে সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। দীনেশের গোটা শরীর যেন একবার থরথর করে কেঁপে ওঠে। কিন্তু রমেশ, আমি তো এমন কিছু করিনি যার জন্য। ওই লোকটা বারবার বলেছিল রাতের অন্ধকারে আকাশে যেদিন চাঁদ উঠবে, পূর্ণিমার রাত হওয়া সত্ত্বেও আধার ঘনিয়ে আসবে, সেই দিন সে আসবে। আর সেদিন ওই মন্দিরে ঢোকা মানে সাক্ষাৎ মৃত্যুকে মুক্ত করে দেওয়া। কিন্তু আজ থেকে 50 বছর আগে যে অভিশাপ ওই মন্দিরে লেগেছে, সেই অভিশাপ কি এখনো আছে? আমি তো সেটাই এখনো বিশ্বাস করতে পারছি না। দৌড়তে দৌড়তেই রমেশ এবার পাগলের মতো চিৎকার করে বলে ওঠে, তুই কি বলছিস পাগলের মতো? আমরা নিজের চোখে তাকে দেখেছি, এটা ভুলে যাস না। ওই মন্দিরের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এসেছে। আর যদি আমাদের ওখান থেকে পালাতে একটু দেরি হতো তাহলে আমাদের অবস্থা যে কি হতো সেটা কি তুই বুঝতে পারছিস না দীনেশ? দীনেশ সবটাই বুঝতে পারছিল। নিজের চোখে সে যা দেখছে তা বিশ্বাস করতেও তার ইচ্ছে হয় না। পিছন থেকে ভেসে আসা সেই চিৎকারটাও সত্যি। ঠিক যতটা সত্যি আকাশের চাঁদের আলো, ততটাই সত্যি সে কথা। কিন্তু তবুও কোথায় যেন একটা অবিশ্বাস তার মনে এখনো রয়ে গেছে। দীনেশ বিশ্বাস করতে পারছে না ওই আপাত পরিত্যক্ত একটা পুরনো মন্দিরের বন্ধ দরজার ভেতরে এত বছর ধরে এমন কেউ আটকা থাকতে পারে যার। দীনেশের ভাবনা শেষ হলো না, তার আগেই রমেশ একবার পেছন দিকে ঘুরে চিৎকার করে বলে উঠল, ওটা কি দীনেশ? রমেশের কথায় দীনেশ ছুটতে ছুটতে পেছনের দিকে একবার তাকিয়ে নিল। আর ঠিক তখনই তার মনে হলো জঙ্গলের বড় বড় গাছের মাথাগুলো ছাড়িয়ে একটা মাথা যেন আকাশে উঁকি মারতে শুরু করেছে। আর আশেপাশের গাছপালাগুলো দু হাতে সরাতে সরাতে সে ছুটে আসছে তাদের দিকেই। আজ আর বাঁচতে পারবো না। আজ আর আমরা বাঁচতে পারবো না দীনেশ, আমরা আজ কিছুতেই বাঁচতে পারবো না। এই জঙ্গলের গাছগুলো তো বেশ উঁচু। সেই গাছের চেয়েও লম্বা কি কোনো কিছু হতে পারে? হতে পারে ওটা মানুষ নয়। আর শুধু মানুষ কেন, ওটা এই জগতের কোনো প্রাণীই নয়। ওটা নিশ্চয়ই অন্য কোনো জগৎ থেকে ওই মন্দিরে আটকা থাকা কোনো অদ্ভুত প্রাণী। আর আজ রাতে ওর হাতেই আমাদের মৃত্যু হবে। ওরা কেউ দৌড়ে পার পাচ্ছিল না, কিন্তু বুঝতে পারল পা কেমন যেন অবশ হয়ে আসতে চাইছে। বারবার মাথার ভেতরটা ঝিমঝিম করছে, গোটা শরীর ক্লান্ত হয়ে আসছে। এভাবে বেশিক্ষণ দৌড়ানোও সম্ভব নয়। এ কথা ভাবতে ভাবতেই রমেশের পা লতায় লতায় আটকে ছিটকে গিয়ে পড়ল দৌড়ানোর পথের এক পাশে। রমেশ, তুই কোথায় গেলি?
রমেশের গোঙানির শব্দটা পাওয়া যায় পথের এক পাশ থেকে। দীনেশ থমকে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে দেখতে থাকে। তাড়াহুড়োতে আসার সময় আলো নিয়ে আসা হয়নি। চাঁদের আলোয় পথ ভালোভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর কিছুই দেখা যায় না। এ পাশটা কেমন যেন আধো অন্ধকার। তবুও দীনেশ কোনো রকমে রমেশের গোঙানির গলা লক্ষ্য করে এগিয়ে যায় জঙ্গলের এক পাশে। কিন্তু কোনো এক অদ্ভুত মায়া বলে রমেশ পথের যে পাশে ছিটকে গিয়ে পড়েছিল তার অন্য পাশেই এগিয়ে যায় দীনেশ। রমেশের পায়ে প্রচণ্ড আঘাত লেগেছিল। একটা গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়েছে। মাথাটাও গাছের সাথে ঠুকে গিয়েছিল, তাই কথা বলার কিংবা চিৎকার করার মতো শক্তি তার ছিল না। জ্ঞান হারাবার শেষ মুহূর্তের গোঙানির শব্দ বারবার করে ডাকতে চাইছিল দীনেশকে। প্রবল যন্ত্রণায় দুটো চোখ বন্ধ হয়ে আসতে লাগলো তার। এদিকে দীনেশ জঙ্গলের এক পাশে এগিয়ে যেতেই মনে হলো সেখানটায় রমেশ যেন বসে আছে। রমেশ, কি হলো তোর? আমার কি হবে? হবে তো তোদের। আজ রাতে তোরা এই জঙ্গল থেকে আর বেরোতে পারবি না। দীনেশ প্রথমে মনে করেছিল রমেশ বসে আছে সেখানে, কিন্তু গলাটা মোটেই রমেশের মতো নয়। একটা অদ্ভুত ভয়ঙ্কর গলায় কেউ যেন কথাগুলো বলল, আর তার সঙ্গে সঙ্গে অদ্ভুত হাসিতে চারপাশটা ভরে উঠল। দীনেশ বুঝতে পারল এটা রমেশ নয়, ওটা এমন কেউ যে আজ এই রাতে জঙ্গলের ভেতরে ওদের পিছু নিয়েছিল, যাকে ওরা ভালোভাবে দেখতে পায়নি। কথাটা মনে হতেই দীনেশ ভয়ে একটা চিৎকার করে ছিটকে আসে সেই পায়ে চলা পথটার দিকে, আর যেদিকে চোখ যায় ছুটতে শুরু করে। কিন্তু পিছু পিছু সে হাসির শব্দটা এগিয়ে আসতে থাকে তার দিকে। ওদিকে রমেশ পথের এক পাশে অচেতন হয়ে পড়েছিল। জানতেও পারল না এই জঙ্গলে তার থেকে মাত্র কয়েক হাত দূরে সাক্ষাৎ মৃত্যু দীনেশের পিছু পিছু এগিয়ে গেল গভীর জঙ্গলের দিকে। আধুনিক যুগের মানুষ গল্প শুনতে ভালোবাসে, কিন্তু মানতে নয়। আবার তাদের এই না মানা মনেই সেই সব গল্পের সত্যতা যাচাইয়ের কৌতূহল জন্মায়। কৌতূহল জিনিসটা ভালো, তবে হয়তো সব জায়গায় নয়। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক সুকান্ত দাশের কলমে জঙ্গলের মন্দির। গরুর গাড়িটা এসে যখন নয়নপুরে থামল, তখন দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে। গাড়ির পেছনের দিক থেকে লাফিয়ে রমেশ আর দীনেশ নিচে নেমে ব্যাগপত্রগুলো তুলে নিল। গরুর গাড়ির গাড়োয়ান গলা তুলে বলল, বাবুরা কোথায় যাবেন বললেন না তো? নিতাই খুড়োর বাড়ি যাব। এই গ্রামেই তো সে থাকে, তার কাছেই আমরা এসেছি। নিতাই? যে মানে ওই আমাদের গ্রামে কবিরাজ মশাই? এখন আর কবিরাজি করেন না বটে, তবে তার ওষুধে কিন্তু দম আছে বটে। নিতাই খুড়ো কবিরাজ? তা শুনেছিলাম এক সময় সে নাকি কবিরাজি করতো। তা ভালোই হলো। আচ্ছা, নিতাই খুড়োর বাড়িটা কোন দিকে? গাড়োয়ান বাড়ি দেখিয়ে দিয়ে চলে গেল। পথটা এখানে 3 রাস্তার মোড়। গ্রামের পথ পাশে একটা চলে গেছে পাশের গ্রামের দিকে। সেই পথে গেলে একটা জঙ্গল পড়ে।
আরেকটা পথ ঢুকেছে গ্রামের দিকে। ওরা সেই পথে এগোলো। রমেশ এদিক ওদিকে দেখতে দেখতে বলল, গ্রামের দিকে, এই গ্রামের সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, এসব দেখে না মনটা ভরে যায়। আমাদের মফস্বলে তো আর এমন সুযোগ নেই। সে যাই বলিস রমেশ, দিনের বেলাতেই ভালো লাগে, রাতের বেলা কিন্তু মোটেই ভালো লাগে না। চারিদিকে অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। রমেশ দীনেশের কথায় হেসে ওঠে। হাঁটতে হাঁটতেই বলে, তুই যখন আমার সঙ্গে ছোটবেলায় এই গ্রামে আসতি তখন কিন্তু তুই এমনটা বলতি না। এই গ্রামের নদীর ধার তোর বেশ লাগতো। তাছাড়া একটা অনেক পুরনো বট গাছ আছে, সেই বট গাছের তলাটাও তোর বেশ পছন্দের একটা জায়গা ছিল। অনেক বছর আসিসনি, তাই হয়তো ভুলে গিয়েছিস। ছোটবেলায় ভালো লাগবে বলে এখনও যে তা লাগবে তেমন তো কোনো কথা নেই না। ছোটবেলার অনেক কিছুই এখন আমাদের ভালো লাগে না। আর সত্যি বলতে কি তুই জোর করলি তাই, না হলেই গ্রামের দিকে 2-3 দিনের জন্য আসার কোনো ইচ্ছে আমার ছিল না। শোন শোন, এসেই যখন পড়েছিস তাহলে 2 দিন থেকেই জানা। আর এটাই তো ঘোরার বয়স রে। গ্রামে বেশ জমি জমা রয়েছে, সেই সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে তো। বুঝতেই পারছিস যে আমরা ছাড়া আর কোনো আত্মীয় নেই। একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে তখন সমস্যায় পড়তে হবে। তাই আগে ভাগে এসে সব ব্যবস্থা করে রাখাটাই ভালো। তাই তো বাবা আমায় পাঠিয়ে দিল। দীনেশ এই কারণেই রমেশের সঙ্গে এসেছে এই গ্রামে। নিতাই মুখুজ্জে এই গ্রামে থাকে। সে রমেশের দূর সম্পর্কের আত্মীয়। বিয়ে করেনি, একা মানুষ। তবে এই গ্রামের জমি জমা এবং জমানো অর্থ রয়েছে বেশ, তার জন্যই ওদের এখানে আসা। নিতাই মুখুজ্জের বাড়িটা খুঁজে বার করতে বেশি দেরি হলো না। কবিরাজের কথা বলতেই অনেকে দেখিয়ে দিল। আসার আগে রমেশ একটা চিঠি পাঠিয়ে দিয়েছিল। সে চিঠি নিতাই খুড়ো পায়নি। এখন রমেশ আর দীনেশকে সামনে দেখে তার বেশ আনন্দ হলো। বারান্দার কাছে চুপ করে বসে একটা হাম্বল দিস্তায় কি যেন বেটে চলেছিল সে। এখন আগের মতো চোখে ভালো দেখতে পায় না, বয়সও হয়েছে, তাই এখানে সেখানে চট করে যেতেও পারে না। কিন্তু তবুও এই যে কবিরাজের নেশা, সেই নেশা এখনো ছাড়তে পারেনি। এখনো বাড়িতে বসে গ্রামের নতুন কবিরাজ মতিলালের সাহায্যে এটা ওটা বানাতেই থাকে মাঝে মাঝে। ওদের দেখতে পেয়ে হাম্বল দিস্তা এক পাশে সরিয়ে রেখে নিতাই খুড়ো কোন রকমে বলে উঠল, এসেছিস রমেশ বাবা? তোর সঙ্গে ওটা কে? দীনেশ নাকি? সেই কোন ছোটবেলায় দীনেশ একবার এসেছিল, তারপর তো আর আসেনি। হ্যাঁ, সেই কথাই দীনেশকে বলছিলাম। ছোটবেলায় দীনেশ বড় বটতলার কাছে যেতে বড় ভালোবাসতো। এখন সে নামটা বোধহয় ভুলেই গেছে। আচ্ছা খুড়ো, যে পথে আমরা এলাম সেই পথটা সামনের দিকে চলে গেছে। গরুর গাড়ির লোকটা বলছিল সামনের দিকে গেলে নাকি একটা জঙ্গল পড়ে, তার ভেতরে নাকি একটা মন্দিরও আছে। ওদিকটা নাকি গ্রামের লোকেরা যায় না। খুড়ো হাসি মুখে ওদের উঠোন থেকে বারান্দায় তুলছিল। কিন্তু এই কথাটা শুনে খুড়োর মুখটা কেমন যেন হয়ে গেল। তারপরে কোনো রকমের সামলে নিয়ে সে বলল, এত দূর থেকে এসেছিস তোরা? আগে ঘরে আয়, কিছু পেটে পড়ুক, তারপর না হয় ওসব জানা যাবে। আর এই জঙ্গল তো, ওই জঙ্গলটা ভালো নয়। ওর ভেতরের মন্দির আজ অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। শেয়াল কুকুরের বাসা, তাছাড়া আর কিছু না। ওদিকে লোকজনও যায় না। আচ্ছা খুড়ো, শুনলাম জঙ্গলের মধ্যে মন্দিরে নাকি কিছু একটা আছে। আমরা তো ছোটবেলায় দেখে এসেছিলাম, কই তখন তো তেমন কিছু শুনিনি। নিতাই খুড়োর মুখটা আরো কেমন যেন হয়ে আসে। এই কথায় দুজনকে তাড়াতাড়ি বারান্দার উপর তুলে গলা তুলে পাশের বাড়ি থেকে হারাধনকে ডাকতে থাকে। হারাধন, ও হারাধন। হারাধনও একা মানুষ, নিতাই খুড়োও একা।
হারাধন নিতাইকে এ কাজে ও কাজে সাহায্য করে, রান্না করার কাজ করে দিয়ে যায়। নিতাই খুড়োর ডাকে হারাধন একটু পরেই চলে আসে, তার কাঁধের ওপর ফেলা গামছা। রমেশ আর দীনেশকে দেখে সে একটু অবাক হলেও নিতাই খুড়ো যখন তাদের পরিচয় দেয় তখন তার মুখে হাসি ফুটে ওঠে। ও, এই সেই রমেশ যার কথা তুমি সবসময় বলো। অনেক বছর আগে এসেছিল বলে মনে হচ্ছে, তারপরে তো আর আসেনি। হ্যাঁ, সত্যি তারপরে আর আশা হয়নি। পড়াশোনা, তারপর বাবার চাকরি বদলি, সব কিছু মিলিয়ে একদম সময় হলো না। তা তোমরা সবাই ভালো আছো তো? ওই আছি একরকম, খারাপ নেই তেমন। তোমরা ঘরে গিয়ে বসো, রান্না বান্নার ব্যবস্থা তো এখনো করা হয়নি তেমন, আমি বরং গিয়ে সেই ব্যবস্থাটা করি। হারাধন রান্না বান্নার ব্যবস্থা করতে চলে গেল। অনেকটা পথ এসেছে ওরা, তাই তারা দুজনেই বিশ্রাম নিল। সেদিনটা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে লম্বা ঘুম দিয়ে যখন উঠল তখন বেশ রাত হয়ে এসেছে, গরমের সময়। তাই উঠোনের কাছে তালপাতার চাটাই পেতে বসে থাকতে বেশ ভালো লাগছিল ওদের। এ কথা ও কথা বলতে বলতে একসময় রমেশ বলল, আচ্ছা, মন্দিরের কথা তো কিছু বললে না। আর ওই মন্দিরটা কিসের? আমরা তো আগেও এসেছি এখানে, এই মন্দিরের কথা তো সেভাবে শুনিনি। চাটাইয়ের মধ্যে নিতাই, হারাধন, রমেশ, দীনেশ চারজনই বসেছিল। হারাধন বলে উঠল, ও মন্দির ভালো না, ওই মন্দিরে অভিশাপ আছে। এই মন্দিরের কাছে চাঁদনি রাতে যদি কেউ যায় তাহলে সে আর ফিরে আসতে পারে না। বাবা ঠিকই বলেছিল, এই গ্রামের দিকে এলে এসব ভূতের গল্প বেশ শোনা যায়। হারাধন, তোমাদের এই মন্দিরের ভূতের গল্পটাই বলো একবার শুনি। অন্ধকার তো হয়েই এসেছে, খাওয়া দাওয়া করতে বেশ খানিকটা সময় লাগবে, এখন গল্প শুনতে বেশ ভালোই লাগবে, বলো। দিনেশ, ওটা গল্প নয়। ওই মন্দিরে যে কি আছে তা আসলে কিন্তু আমরাও জানি না। আজ থেকে প্রায় 50 বছর আগে ওই মন্দিরের কাছে এক পাপ হয়েছিল, আর তাতেই ওই মন্দির থেকে দেবতা বেরিয়ে চলে গিয়েছিল। যে মন্দিরে দেবতা থাকে না, ওই মন্দিরে এসে জন্ম নেয় অন্ধকার। আর ওই মন্দিরের কাছে তো অন্ধকার আগেই জন্ম নিয়েছিল। মন্দিরের দরজা ভেতর থেকে সেই অন্ধকারকে বেঁধে রেখেছিল। 2 গ্রাম দূরের এক তান্ত্রিক এসে এখন ওখানেই আছে। মন্দিরের আশেপাশে রাতের বেলা কেউ গিয়ে পড়লে কোনো এক অজানা কারণে সে আর ফিরে আসতে পারে না। কিন্তু মন্দিরের ভেতরে যে আছে সে এখনো মুক্তি পায়নি। সে মুক্তি পেলে এই গোটা গ্রাম শ্মশান হয়ে যাবে। প্রথমে হারাধনের কথাটা হেসে উড়িয়ে দিল দীনেশ, কিন্তু নিতাই খুড়োর কথাগুলো দীনেশ ওড়াতে পারল না। তার মানে 50 বছর আগে নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল। হ্যাঁ, তো কি ঘটেছিল খুড়ো? নিতাই খুড়ো একবার আকাশের দিকে মুখ তুলে তাকায়। রাতের অন্ধকারে সে ভালোভাবে আর কিছু দেখতে পায় না এখন, কিন্তু ওই মন্দিরের কথা জিজ্ঞাসা করায় অনেক বছর আগের কথা মনে পড়ে গিয়েছিল তার। একবার সেই জগন্নাথ ওঝা ওই মন্দিরের দরজা বন্ধ করেছিল। সে এক দেখার মতো দৃশ্য। নিতাই খুড়ো কখনোই ভাবেনি সেই কথা আবার তাকে কাউকে বলতে হবে। এই গ্রামের লোক ওই মন্দিরের কথা শোনা তো দূরের কথা, বলতেও চায় না। এমন এক ভয় ওই মন্দিরকে ঘিরে রয়েছে। দিন মানে জঙ্গলের মধ্যে কাছাকাছি কেউ গরু চড়াতে গেলেও আধার নামার পরে ওই জঙ্গলের ভেতরেও কেউ আর ঢুকতে চায় না। দীনেশ আর রমেশের কৌতূহল হয়েছে বুঝতে পেরে নিতাই সেই কথাটা বলতে শুরু করল। সে আজ থেকে প্রায় 50 বছর কিংবা তারও আগেকার কথা। তখন এই মন্দিরের আশেপাশের খানিকটা জায়গা পরিষ্কার ছিল। এই গ্রামের শেষে তখন বাস করত এই গ্রামের গৃহস্থ জমিদার। তখন জমিদারি ব্যবস্থা না থাকলেও
গ্রামের সকলেই তাকে জমিদার বলেই মানত। আসলে সে ছিল জমিদারেরই বংশধর। শুধু তাই নয়, গ্রামের মানুষদের আপদে বিপদে সে সাহায্য করত। সেই জমিদার রমাকান্ত রায়ের একমাত্র মেয়ে ছিল কমলা। এই কমলার রূপে যেমন তেমনই গুণে। এই কমলার বয়স যখন 16 বছর পেরোলো, তখন থেকেই জমিদার মশাই তার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করল। কিন্তু কমলার একটা অভ্যেস ছিল। জমিদার বাড়ি থেকে জঙ্গলের ভেতরের এই মন্দির খুব বেশি দূরে ছিল না। সকালের দিকে আর সন্ধ্যের দিকে কমলা তার দুজন সখীকে নিয়ে ওই মন্দিরে পুজো দিতে যেত। মন্দিরে ছিল মা কালীর মূর্তি। নিজের মতো সেই মা কালীর মূর্তিকে পুজো করে সে আবার সন্ধ্যের পর বাড়ি ফিরে আসত। গ্রামের সকলেই একথা জানত। গ্রামের সকলেই রমাকান্ত রায়কে মান্যগণ্য করত। তাই সন্ধ্যের দিকে কেউ ওই দিকটা যেত না, কারণ সবাই জানে তখন কমলা মন্দিরে যাবে, আর না হয় মন্দির থেকে ফিরবে। কিন্তু সেই পথেই একদিন কমলা পড়ে গেল এক তান্ত্রিকের সামনে। জঙ্গলের পথ শেষ করে পাশের গ্রামের এক শ্মশান রয়েছে, সেই শ্মশানে ওই তান্ত্রিক থাকতে এসেছিল। একদিন কমলাকে যখন সন্ধে নামার পর সে দেখতে পেল, তখন কমলার রূপে মুগ্ধ হয়ে তাকে বলল, তুই মা কালীর পুজো করিস, তোর ওপর আমি প্রসন্ন হয়েছি। তোকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এই কথা বলে তান্ত্রিক তখনই কমলার হাত ধরার চেষ্টা করল। কিন্তু কমলা যতই মায়ের পূজা করুক না কেন, শান্তশিষ্ট সে মোটেই নয়। সঙ্গে সঙ্গে সে হাত ছাড়িয়ে তান্ত্রিকের গায়ে একটা ধাক্কা দিল। কমলার দিক থেকে এমন একটা প্রতিবাদ তান্ত্রিক আশা করেনি। তান্ত্রিক তবুও কমলাকে বোঝাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কমলা কিছুতেই বোঝে না। উল্টে কমলা ভয় দেখাতে লাগলো। জমিদার বাড়ি থেকে লাঠিয়াল নিয়ে গিয়ে তান্ত্রিককে গ্রাম ছাড়া করে দেবে। তান্ত্রিক কিন্তু ভীষণ রেগে উঠল। যাওয়ার সময় কমলাকে বলে গেল, মায়ের পুজো করিস বলে তোর এত ক্ষমতা, তোর এত গুমর। ঠিক আছে, যেদিন তুই মায়ের পুজো করবি সেই দিন এই গ্রামকে অপবিত্র করে ওই মন্দিরকে অশুচি করে আমি তোকে নিয়ে যাব। কমলা কিন্তু এই সমস্ত কিছুতে ভয় পেল না। তবে তার সখী দুজন ভয় পেল। তারা জমিদার বাড়িতে এসে সমস্ত কথা বলতে ওই মন্দিরের পুরোহিত এ কথা শুনে একটু অবাক হয়ে বলল, আজ অমাবস্যা, আজ সন্ধ্যের সময় যদি কোনো তান্ত্রিক এ কাজ করে থাকে তাহলে কিন্তু লক্ষণ খুব একটা ভালো নয়। শুনেছি পাশের শ্মশানে তান্ত্রিক এসে মাসখানেক ধরে বাসা বেঁধেছে। ওই তান্ত্রিকই এই কাজ করেছে। জমিদার মশাই সমস্ত কথা শুনে রেগে আগুন হয়ে গেলেন। তখনই লাঠিয়ালদের আদেশ দিলেন যে ওই তান্ত্রিককে যেখান থেকে পারা যায় ধরে আনতে। কিন্তু তান্ত্রিকের খোঁজ কোথাও পাওয়া গেল না। জমিদার মশাইয়ের রাগ অশান্ত হয়ে গেল। একসময় সবাই সমস্ত কিছু ভুলে গেলেও ভুলল না কমলা, আর ভুলতে পারল না পুরোহিত মশাই। তার কেমন যেন মনে হচ্ছিল গোটা ব্যাপারটা এখানেই শেষ হবে না। একটানা এতটা কথা বলে নিতাই খুড়ো খুক খুক করে কাশল। দীনেশ আর রমেশ দুজনেই অবাক হয়ে গল্প শুনছিল। হারাধন এসব কথা আগে থেকেই জানে, তবুও সে শুনছিল। দীনেশ বলল, তারপর কি হলো খুড়ো? ওই তান্ত্রিক আবার এসেছিল? এসেছিল, আর যেভাবে এসেছিল তা বড় ভয়ানক। এক অমাবস্যার রাতে সেদিন মন্দিরে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোয় গ্রামের লোকেরা থাকতো না। জমিদার বাড়ির কয়েকজন, কমলা, পুরোহিত
জমিদার মশাই আর কয়েকজন মিলে এই পুজো করত। অনেকে বলতো জমিদার মশাই ওই রাতে নিজের রক্ত মা কালীর পায়ে অর্পণ করত, আর সেই পুজোর অপেক্ষাতেই সেই তান্ত্রিকও ছিল। মন্দিরের দরজা বন্ধ করে জমিদার বাড়ির 5 জন ওই মন্দিরের ভেতরে পুজো করছে। পুজো প্রায় শেষ হয়ে আসার পথে জমিদার মশাই আর বাকিরা বাইরে বেরিয়ে আসে। কমলা মন্দিরের ভেতরেই থাকে। বাইরে বলতে বাকিরা মন্দিরের চাতাল থেকে খানিকটা সরে এসেছিল। একটু পরেই মন্দিরের ভেতর থেকে কমলার প্রাণপণ চিৎকার শুনে সকলেই মন্দিরের দরজার দিকে তাকিয়ে দেখে মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ, আর ভেতর থেকে ভেসে আসছে সেই তান্ত্রিকের অট্টহাসি। বলেছিলাম না এই গোটা মন্দির আমি অপবিত্র করে দেবো, গোটা গ্রামকে আমি অপবিত্র করে দেবো। জমিদার মশাই আর কয়েকজন ছাড়া আর কেউ আশেপাশে ছিল না। সকলে মিলে দরজায় ধাক্কা দিতে লাগলো। ভেতর থেকে কমলার চিৎকার ভেসে আসতে লাগলো, কিন্তু দরজা খোলে না। তান্ত্রিকের হাসির সাথে সাথে মন্দিরের ভেতরে যে সমস্ত কিছু লণ্ডভণ্ড হচ্ছে তা বোঝা যায়। জমিদার মশাই একসময় মন্দিরের দরজার কাছেই হাঁটু মুড়ে বসে পড়লেন। পুরোহিত মশাই তাকে বারবার শান্ত করার চেষ্টা করতে লাগল। এভাবে চলতে চলতে বেশ কিছুক্ষণ পরে মন্দিরের দরজা আবার খুলে গেল, আর সেই তান্ত্রিক বাইরে বেরিয়ে এল। তার সে কি বিভৎস দৃশ্য! গোটা শরীরের বস্ত্র বলতে নিম্নাঙ্গে একটা মাত্র বস্ত্র, গোটা শরীরে লেগে রয়েছে রক্ত, ঘাম। তার সেই দৃষ্টির সামনে কেউ এগিয়ে যাওয়ার সাহস পেল না। তান্ত্রিক বাইরে বেরিয়ে এসে নিজের হাতের সেই ত্রিশূলটা একবার মাটির ওপর ধাক্কা দিয়ে বলল, আজ থেকে এই মন্দির অপবিত্র হলো। এই মন্দিরে আর কোনো দিন পুজো হবে না। জমিদার মশাই বাইরে অপেক্ষা করছিলেন। তান্ত্রিক বেরিয়ে আসতেই জমিদার মশাই আর অপেক্ষা করতে পারলেন না। পাশে থাকা একজনের হাত থেকে একটা লম্বা ছুরি নিয়ে এগিয়ে গিয়ে তান্ত্রিককে কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই তার গলায় বসিয়ে দিলেন। তান্ত্রিক বোধহয় এত কিছুর জন্য তৈরি ছিল না। ছুরির আঘাত তান্ত্রিকের গলায় পড়তেই তার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে ছুটতে লাগলো। মন্দিরের দেওয়ালে তান্ত্রিক মন্দিরের একপাশে হুমড়ি খেয়ে পড়ল, কিন্তু সেভাবেই সে গম্ভীর ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, আমি মারা যাওয়ার সাথে সাথে মন্দিরের ভেতরেও ও মারা যাবে, আর তারপর জন্ম নেবে এক অন্ধকার পিশাচ। সে গোটা গ্রাম ছাড়খাড় করে দেবে। আমি অভিশাপ দিয়ে গেলাম। জমিদার মশাই এত কিছু ভাবেনি। পুরোহিতই জানত সেই তান্ত্রিকের ক্ষমতা অনেক, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে যাওয়ায় আর কিছুই করার রইল না। মন্দিরের দরজাটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তারপর সেই দরজা আর কিছুতেই খোলা গেল না। গোটা রাত পেরিয়ে যাওয়ার পর পরদিন জমিদার বাড়ির লোকেরা, এমনকি গ্রামের লোকেরাও মন্দিরের কাছে পৌঁছল। সেই মন্দিরের দরজা ভেঙে যখন মন্দিরের ভেতরে ঢোকা হলো, তখন দেখা গেল মন্দিরের ভেতরে মূর্তির পায়ের কাছে কমলা মরে পড়ে রয়েছে। সে দেবী মূর্তির হাতের খাঁড়া দিয়ে নিজের গলা নিজেই কেটেছে। কথাগুলো বলে আবার নিতাই খুড়ো চুপ করতে হারাধন বলে উঠল, এই সমস্ত তো ইতিহাসের কথা, এই সব কথা আমরা শুনেছি। এরপরেই তো শুরু হলো আসল ঘটনা। বলো খুড়ো। নিতাই একটু অপেক্ষা করে। একটানা এতগুলো কথা বলে সে হাঁপিয়ে পড়েছে। দিনেশ এদিক ওদিক তাকায়। অন্ধকারটা আরো নামতে শুরু করেছে। ওপরে আকাশের দিকে বিন্দু বিন্দু উজ্জ্বল তারা দেখা যায়। একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে এসে ওদের যেন ছুঁয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগে ওদের।
তবে গল্পটা শুনতেও ভালো লাগছে বেশ। জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত মন্দির, আর তার এমন একটা ইতিহাস। এই ঘটনায় গোটা গ্রাম যেন ভেঙে পড়েছিল। তবে সময়ের চাদরে সবকিছুই চাপা পড়ে যায়। সমস্ত কিছু ধীরে ধীরে আবার চাপা পড়তে লাগলো বটে, কিন্তু এরপর থেকেই গ্রামে এক নতুন বিপদ দেখা দিল। রাতের বেলা গ্রামে কেউ যদি ভুল করে জঙ্গলের মধ্যে কিংবা ওই মন্দিরের আশেপাশে চলে যেত, তাহলে তাকে আর জীবিত পাওয়া যেত না। ওই জঙ্গলের মধ্যেই কোথাও তার শরীরটা পাওয়া যেত। আর শুধু তাই নয়, তার শরীর থেকে মাথাটা আলাদা করা থাকতো, যেন মনে হতো কেউ এক কোপে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। প্রথম দুজন মারা যাওয়ার পরে কিন্তু জমিদারের টনক নড়ল। সঙ্গে সঙ্গে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারলেন অবস্থা ভালো নয়। তাই পাশের গ্রাম থেকে এক তান্ত্রিককে ডেকে আনা হলো। সেই তান্ত্রিক এখানে এসে মন্দিরের দরজা বন্ধ করে দিল। তারপর আর কোনো বিপদ ঘটল না। তারপরে মাত্র 25 বছর হবে আবার আরেকবার বিপদ হলো। গ্রামেরই কেউ বোধহয় ওই মন্দিরের দরজাটা বাইরে থেকে খুলে দিয়েছিল। কে খুলে দিয়েছিল সে অবশ্য জানা যায়নি। তবে প্রথম একটা মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই জঙ্গলের মধ্যে। আমাদের এই গ্রামের হারু গোসাইয়ের মৃতদেহ। জঙ্গলের মধ্যে গভীর রাতে সে কেন গিয়েছিল আর মন্দিরের দরজা কি সে নিজেই খুলেছিল সে কথা কেউ জানে না। কারণ হারু গোসাই মারা যাওয়ার পর থেকে গ্রামে আবার সেই অভিশাপ নেমে আসে। মন্দিরের দিকে যাওয়া বন্ধ হয়ে যায় সবার। এমনকি জঙ্গলের মধ্যে রাতের বেলা ঢুকতেও সবাই ভয় পায়। তারপর থেকেই কি আজ পর্যন্ত ওই ব্যাপারটা চলে আসছে? মানে ওই কারণেই কি মন্দিরের কাছাকাছি জঙ্গলের মধ্যে কেউ যায় না? নিতাই মাথা নাড়ে, তারপর বলে, সে কথা নয়। মন্দিরের দরজা খোলার পর সে বাইরে চলে এসেছিল। যে আঁধার রাতে আকাশে চাঁদ উঠত, সে রাতেই সে বাইরে বের হতো। গ্রামের লোকেরা গ্রামের পথ দিয়ে তার হেঁটে যাওয়ার শব্দ শুনতে পেত, তার হাসির শব্দ শুনতে পেত। গম্ভীর ভয়ঙ্কর সে হাসি। সে হাসি শুনলে বুকের রক্ত জল হয়ে যায়। গ্রামের সকলে মিলে 2 গ্রাম দূর থেকে এবার ডেকে আনলো এক তান্ত্রিককে। সেই তান্ত্রিক এই গ্রামে আসতেই ঘটে গেল আরেকটা ব্যাপার। রমেশ আর দীনেশ শুনতে শুনতে বেশ কৌতূহল বোধ করছে। এবার নিতাই বলল, এখন আর নয়, অনেক রাত হয়েছে। তোরা ঘুমোতে যা, কাল এসব কথা শুনবি। তবে ওই মন্দিরের দিকে না যাওয়াটাই ভালো, বুঝতে পারলি? এই সে কি খুড়ো, এতটা শুনলাম যখন আর একটু বাকি থেকে যাবে কেন? পুরোটা শুনে নিলেই তো ভালো হতো। নিতাইয়ের মুখে একটা হাসি ফুটে ওঠে। হারাধন তালপাতার চাটাই তুলতে তুলতে বলে, ইচ্ছে করে তোমাদের সব কথা বললো না, যাতে গোটা রাত তোমরা ওসব নিয়ে ভাবতে থাকো, আবার কাল সকালেও গল্পটা শুনতে চাও। কিন্তু হারাধনের কথা সত্যি হলো না। নিতাই আকাশের দিকে তাকিয়ে বলল, সে কথা নয় রে। আকাশের অবস্থা দেখ, বৃষ্টি নামবে মনে হচ্ছে, তাই শুয়ে পড়তে বললাম। তাছাড়া রাতও হয়েছে, তোরা এত দূর থেকে এসেছিস, আজ আর রাত জাগতে হবে না, ঘুমিয়ে পড়, কাল বলবো না হয়, তোরা তো আছিস কয়েকদিন। নিতাই খুড়োর কথা শেষ হতেই একটা ঠান্ডা হাওয়া ওদের গায়ে এসে লাগতে শুরু করলো। আকাশের দিকে তাকিয়ে রমেশ দেখল তারা দেখা যাচ্ছে না। তার মানে আকাশে কালো মেঘ জমেছে। সেই রাতে দীনেশের ঘুম আসতে চাইল না।
বিছানায় শুয়ে শুয়ে রমেশকে বলল, আচ্ছা, ওই মন্দিরের ভেতরে আসলে কি আছে বলো তো? এমনিতেই খুঁড়ো তো সব কথা পরিষ্কারভাবে বলল না। গ্রামের পথে ঘুরে ঘুরে কি ভয় দেখাতো? ওই তান্ত্রিকের আত্মা নাকি অন্য কিছু? নিতাই খুড়ো তো প্রথমে বলল যে এই মন্দিরের ভেতরে আসলে কে আছে সে কথা কেউ জানে না। আজ পর্যন্ত যারা তাকে দেখেছে তারা বোধহয় মারা গেছে, আর তাই আসলে কি আছে সে কথা কেউ বলতে পারবে না। গ্রামের পথে পথে যেই ঘুরে বেড়াক না কেন, তাকে দেখার জন্য তো আর কেউ দরজা খুলে অন্ধকার রাতে দাঁড়িয়ে থাকবে না। যাই হোক না কেন, ওই মন্দিরের কাছে যাওয়াটা ঠিক হবে না, এইটাই হলো আসল কথা। কিন্তু আমার মনে হয় ওই তান্ত্রিক এখানে আসার পরে আরও কিছু ঘটেছিল নিশ্চয়ই। ভেবে দেখ রমেশ, একটা পুরানো মন্দির, চারপাশে জঙ্গল, সেই মন্দিরের দরজাটা বন্ধ, আর সেই বন্ধ দরজার পিছনে রয়েছে এমন কোনো একটা ইতিহাস যেটা জানার জন্য। একদম না, ঘুমিয়ে পড়, ওইসব কথা একদম ভাববি না। এই জন্য তোকে এসব কথা বলতে নেই, একটা কিছু শুনলেই মাথার মধ্যে পোকা কিরবির করে ওঠে। রমেশ পাশ ফিরে শুয়ে পড়ল, কিন্তু দীনেশ শুয়ে পড়লেও ঘুমোতে পারল না। সত্যি তার মাথার মধ্যে সমস্ত ব্যাপারটা যেন ঘুরে বেড়াচ্ছিল। সে কল্পনায় একটা জঙ্গল কল্পনা করে নিয়েছে। সবুজ গাছপালা চারপাশটা ঢেকে রয়েছে, আর মাঝখান থেকে একটা পায়ে চলার পথ। একটু দূরেই একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চূড়াটা এখানে ওখানে ভেঙে পড়েছে। মন্দিরের দরজাটা, মানে পাথরের সেই দরজাটা, বন্ধ, আর সেই বন্ধ দরজার ওপাশে কেউ অপেক্ষা করছে কারোর জন্য। এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল দীনেশ, আর ঘুমের মধ্যে সেই অদ্ভুত স্বপ্নটা দেখল। সেই ভাঙা মন্দিরের সামনে চাতালের উপর বসে রয়েছে সে। একটা মেয়ে, তার গায়ে গ্রাম্য কায়দায় পরা শাড়ি। সে সোজাসুজি দীনেশের দিকে তাকিয়ে বলছে, ওই ঘরের ভেতর আমি রয়েছি, ওই মন্দিরের ভেতর আমি রয়েছি। আমায় তুমি মুক্ত করে দেবে না? মুক্ত করবে না? ঘুমের মধ্যেই দীনেশ বলতে লাগলো, করব, আমি তোমায় মুক্ত করব। তোমায় মুক্ত করার জন্যই আমি এখানে এসেছি। তাহলে আর দেরি করছো কেন? এসো, আমায় মুক্ত করে দাও। আমি মুক্ত হওয়ার জন্য ছটফট করে চলেছি। আমায় মুক্তি দাও। কিরে, ওই রমেশের ডাকে দীনেশের ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতে খুলতে সে দেখতে পায় রমেশ ডাকছে। কিরে, ওই ঘুমের মধ্যে কি বিড়বিড় করছিস? উঠে পড়, উঠে পড়, সকাল হয়ে গেছে, ওঠ। দীনেশ বিছানায় উঠে বসে। দেখে সত্যি সকাল হয়ে গেছে। জানলা থেকে রোদ এসে ঘরে ঢুকছে। তাহলে সত্যি সেটা স্বপ্ন ছিল? মেয়েটাকে যেন জীবন্ত সে চোখের সামনে দেখতে পারছিল। একবার কি কথাটা রমেশকে বলবে? না না, শুধু শুধু দরকার নেই, তাকে আবার ভীতু বলে ভাবতে পারে। দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর ওরা গ্রামে ঘুরতে গিয়েছিল। ওই জঙ্গল আর মন্দিরের কাজটা বাদে সমস্ত জায়গায় হারাধন ওদের ঘুরিয়ে দেখালো। সেই বুড়ো বট গাছতলায় এসে এবারেও দীনেশ অবাক হয়ে গেল। বহু পুরনো গাছ, চারপাশ থেকে বটের ঝুড়ি নেমে এসেছে একদম মাটি পর্যন্ত। গাছটার বয়স কেউ ঠিক করে বলতে পারবে না। গাছের তলায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বিকেলে বাড়িতে ঢুকল। নিতাই খুড়ো দাওয়ার কাছেই বসেছিল। বাড়িতে ঢুকেই কিন্তু দীনেশ তার পাশে গিয়ে বসল। গ্রামটা তো মোটামুটি ঘুরে দেখলাম খুড়ো, কিন্তু ওই কথাটা তো বললে না। ওই সেই তান্ত্রিক গ্রামে আসার পরে কি হলো? ওসব কথা জানার জন্য বড় কৌতূহল হয়েছে তোদের, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বলবো, বস দেখি এখানে। ওরা দুজন বসল। হারাধন নিজের বাড়িতে চলে গেল ওদের জন্য চা করে আনার জন্য।
নিতাই আবার বলতে শুরু করলো। জগাই তান্ত্রিক বেশ বড় তান্ত্রিক। সে তান্ত্রিক ওই জঙ্গলের কাছে পা দিয়েই কিন্তু ভয়ে যেন কেঁপে উঠল। চোখ বড় বড় করে গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলল, সর্বনাশ হয়েছে। ওই মন্দিরের ভেতরে যে বন্দি ছিল সে কোনো মানুষ না, সে আসলে একটা পিশাচ। ওই মন্দিরের ভেতরে কেউ পিশাচকে জাগিয়ে রেখে গিয়েছিল। এখন সেই পিশাচই তোদের হত্যা করবে। গ্রামের লোকেরা এই কথায় ভয় পেল। গ্রামের লোকেদের মধ্যে আমিও ছিলাম। তখন আমার যুবক বয়স। জগাই ওঝার কথা শুনে বললাম, কিন্তু তাকে ওই মন্দিরে জাগালো কে? অনেক বছর আগে তো শুনেছিলাম জমিদারের মেয়ে ওই মন্দিরের ভেতরে মারা গিয়েছিল, তান্ত্রিকও মারা গিয়েছিল মন্দিরের বাইরে। কিন্তু তাহলে ওই পিশাচ এলো কোথা থেকে? আমি জানি না, তবে ওই পিশাচ মন্দিরের ভেতর থেকেই এসেছে। যেভাবেই হোক ওই পিশাচ জেগেছে, আর সেই মন্দিরের দরজা থেকে সে বাইরে বেরিয়ে এসেছে। তাকে আবার ওই ঘরের ভেতরে আটকাতে হবে। তবে তার জন্য মন্দিরের ভেতরে তাকে উৎসর্গ করে দিতে হবে। তা বলি। কথা শুনে সকলেই কেমন যেন অবাক হয়ে গেল। জগাই শুধু ওঝা নয়, সুতান্ত্রিকও। অনেক সাধনা সে করেছে। অনেকে বলে সে সব সাধনা পর্যন্ত করেছে। তার কথা কেউ অবিশ্বাস করতে পারল না। তবে মানুষ বলি দিতেই হবে এমন কথা জগাই বলল না। ছাগল বলি দিলেও হবে, তাই তেমনি ব্যবস্থা হলো। গ্রামের কয়েকজন লোক জগাইয়ের সাথে রইল। জঙ্গলের ভেতরে মন্দিরের কাছে, মন্দিরের চাতালের কাছে ছাগল বলি দেওয়ার ব্যবস্থা হল। ছাগলটাকে ভালো করে স্নান করিয়ে তারপর মন্দিরের সামনে হাঁড়ি কাঠে দিয়ে জগাই নিজের হাতে বলি দিল। ছাগলের চিৎকারে চারপাশটা ভরে উঠেছিল। তারপর ছাগলের মাথাটা হাতে নিয়ে জগাই মন্দিরের চারপাশে ঘুরল। তারপর মন্দিরের ঠিক দরজার মাঝখানে ছাগলের মাথাটা রেখে সরে এলো সেখান থেকে। আমরা মন্দিরের পাশে জঙ্গলের কাছে ছিলাম। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও কিছু হচ্ছে না দেখে আমরা সকলেই অধৈর্য হয়ে পড়েছি। এমন সময় একটা ব্যাপার ঘটে গেল। জঙ্গলের এক পাশ থেকে শো শো শব্দ হতে লাগলো, যেন মনে হলো প্রবল হাওয়া দিচ্ছে সেদিক থেকে। আর সেই প্রবল হাওয়ায় কিছু যেন একটা মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সকলে ভয় কাঠ হয়ে রইল। জগাই ওঝা আস্তে আস্তে সবাইকে বলে দিল, কেউ কোনো কথা বলবি না। ওই পিশাচি মন্দিরের কাছে এসে ছাগলের গোটা শরীরটা ভক্ষণ করবে। তারপর আমি তাকে ওই মন্দিরের ভেতরে আটকাবো। এরপর আর কেউ কোনো কথা বলল না। পিশাচকে ভালোভাবে দেখা না গেলেও একটা কালো বড় শরীর যে মন্দিরের চাতালের কাছে এসে ছাগলের শরীরটা খেতে লাগলো, তার শব্দ শুনেই বোঝা গেল। আমরা সেখানেই রইলাম। জগাই ওঝা বেরিয়ে গেল মন্দিরের সামনে। তারপর একসময় গলা তুলে বলল, কে তুই, আর এখানে কেন এসেছিস? খাওয়ার শব্দটা থেমে গেল। সেই ঝড়ের শব্দের সাথে একটা অদ্ভুত গর্জন যেন আস্তে আস্তে পেছনের দিকে ঘুরল। আকাশে অল্প চাঁদের আলো ছিল। সেই চাঁদের আলোতে মন্দিরের দিকে তাকিয়ে আমরা যা দেখতে পেলাম, তাতে আমাদের বুকের রক্ত যেন জল হয়ে এলো। কি দেখতে পেয়েছিলে তোমরা? মন্দিরের চাতালের কাছে এসে বসেছিল সে। লম্বায় মন্দিরের চেয়েও বড়। তার লাল দুটো টকটকে চোখ, তার মুখের সাদা লম্বা লম্বা দাঁতগুলো অদ্ভুতভাবে হাঁ করে হাসছে।
আর তারপর পূজার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? তোর মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই না? কথাটা বলে সে অদ্ভুতভাবে হাসতে লাগলো। যেন মনে হতে লাগলো তার হাসির শব্দে চারপাশের গাছপালা কেঁপে উঠছে। আমি জগাইও যা, তোর মতো পিশাচকে আটকানোর ক্ষমতা আমার জানা আছে, কিন্তু আমি জানতে চাই তুই গ্রামের মানুষদের ক্ষতি কেন করছিস? আমায় গ্রামের মানুষদের ক্ষতি করার জন্যই জাগানো হয়েছে। ওই মন্দিরের ভেতরেই আমায় জাগানো হয়েছে। কে জাগিয়েছে তোকে? মৃত্যুর আগে এক তান্ত্রিক নিজের রক্ত আমায় অর্পণ করে জাগিয়ে দিয়ে গেছে। আমি এই গ্রামের সমস্ত মানুষকে হত্যা করব, গোটা গ্রামকে শ্মশান বানিয়ে তারপর এখান থেকে যাব। সেই পিশাচের কথায় আমরা সকলেই কেমন যেন চমকে উঠলাম। নিজেদের মধ্যে কথা বলা শুরু করছি। একজন ভয়ে পেয়ে চিৎকার করে সেখান থেকে ছুটে পালাতে গেল, আর ঠিক তখনই পিশাচের দৃষ্টি পড়ল তার দিকে। হাওয়ার বেগে সে ছুটে এলো সেখানে। তারপর অবাক হয়ে দেখলাম তার গোটা শরীরটাকে এক হাতে শূন্যে তুলে নিয়ে কামড়ে কামড়ে আমাদের চোখের সামনে গোটা শরীরটা খেয়ে ফেলল। সে দৃশ্য আমরা আজও ভুলব না। এমন একটা কথা রমেশ কিংবা দীনেশ কেউ আশা করেনি। নিতাইয়ের চোখের সামনে ওই পিশাচ একজনকে জ্যান্ত কামড়ে কামড়ে খেয়ে ফেলেছে। এ কথাটা তারা যেন বিশ্বাস করতে পারছিল না। তুমি ঠিক দেখেছ? কোনো তোমার চোখের সামনে এসব ঘটেছে? নিতাই খুঁড়ো ফ্যাকাশে চোখে ওদের দিকে তাকিয়ে রইল। তারপর আকাশের দিকে তাকিয়ে থেমে থেমে বলল, তোদের মিথ্যে বলে আমার কি লাভ বল? তোরা দুদিনের জন্য এখানে এসেছিস, দুদিন পরেই চলে যাব। আমিও কয়েকদিন পরে মরে যাব। মিথ্যে কথা বলে আমার কি লাভ? কিন্তু এই মন্দিরের যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আজ এত বছর পরেও আছে। সাবধান, ভুল করে ওখানে যাওয়ার কথা ভাববি না। সেবার জগাই ওঝা অনেক কষ্ট করে সেই পিশাচকে মন্দিরের ভেতরে আবার আটকেছিল। মন্দিরের বাইরে দরজার ওপর লাল সুতো দিয়ে সে তাকে আটকে রেখেছে। ওই লাল সুতো বাইরে থেকে কেউ না খুললে ভেতর থেকে সেই পিশাচ বাইরে আসতে পারবে না। কিন্তু জগাই তান্ত্রিক বারবার বলে গেছে, ওই পিশাচ সম্মোহন জানে। মন্দিরের আশেপাশে কেউ গেলে তাকে টেনে নিয়ে ওই দরজা সে নিশ্চয়ই খুলিয়ে নেবে। তোরা দুদিনের জন্যে এসেছিস, দুদিন এখানে থাক, গ্রাম ঘুরে দেখ। কিন্তু বাবা সাবধান, ওই মন্দিরের কাছে যাস না। রমেশের কোনো আপত্তি ছিল না। সে সমস্ত কথাই বিশ্বাস করেছিল। নিতাই খুঁড়ো মিথ্যে বলবে কেন? আর সত্যিই হোক কিংবা মিথ্যে হোক, একটা পরিত্যক্ত মন্দির যেখানে কেউ যেতে চায় না, সেখানে শুধু শুধু যাওয়ার কি প্রয়োজন আছে? দুদিন ঘুরতে এসে কোনো বিপদে পড়ার চেয়ে সাবধানে বাড়ি ফিরে যাওয়াটাই ভালো। কিন্তু ভাগ্যের বোধহয় তেমন ইচ্ছে ছিল না। তাই সেদিন সন্ধেবেলা নিতাই খুঁড়ো ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে দীনেশ বলে ওঠে, বিকেলের দিকে আমি একবার বেরিয়েছিলাম, মনে আছে? ওই জঙ্গলটা আর ওই মন্দিরটা আমি দেখতে এসেছি। আজ রাতে ওখানে একবার যাবি? আমি দেখতে চাই ওখানে ঠিক কী আছে। সত্যি সত্যি কি মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ? দীনেশের কথা শুনে রমেশের বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য খাঁ খাঁ করে উঠল। তুই কি পাগল হয়েছিস নাকি? এত কিছু শোনার পরেও তুই ওই মন্দিরের কাছে যাবি? বড্ড কৌতূহল হচ্ছে আমার। ওই মন্দিরে দুজন মরেছে, কিন্তু ওই পিশাচকে তান্ত্রিক যদি জাগিয়ে দিয়ে যায় তাহলে তাকে জাগালো কখন? আর ওই জমিদারের মেয়ে কমলারই বা কি হলো? অনেক প্রশ্ন আছে। তুই যাবি আমার সাথে? তুই যদি না যাস তাহলে আমি একাই যাব। রমেশ দীনেশকে চেনে। যখন একবার বলেছে তাহলে সে নিশ্চয়ই যাবে। কিন্তু এভাবে রাতের অন্ধকারে তাকে একা ছেড়ে দেওয়া উচিত হবে না। রাতের অন্ধকারে পথ চিনে সেখানে যাওয়া যাবে না। সে কথা আমি ভেবে রেখেছি।
আকাশের চাঁদের আলো রয়েছে। আমরা সঙ্গে কোনো আলো নেব না, চাঁদের আলোতেই যাব। আর পথ খুব একটা কঠিন নয়। যে পথে আমরা গ্রামে ঢুকেছি সেই পথে জঙ্গলের দিক দিয়ে খানিকটা এগিয়ে গেলে ভেতরে ঢোকার একটা পায়ে চলা পথ রয়েছে। কিন্তু যদি কোনো বিপদ হয়? দিনেশের মুখ দেখে মনে হলো কোনো বিপদ হতে পারে, সে কথাটা সে মানতেই চায় না। অনেক বাঘ বিতণ্ডার পর যখন নিতাই খুড়ো ঘুমিয়ে পড়েছে, তখন ওরা দুজন বেরিয়ে গেল সেই পরিত্যক্ত মন্দিরের উদ্দেশ্যে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি তো তোমায় মুক্ত করতে চাইনি, আর আমরা তো তোমায় মুক্ত করিনি। তাহলে তুমি মুক্ত হলে কি করে? মন্দিরের চাতালের কাছে তোরা যখন এসেছিলি, তারপরে তোরাই আমায় মুক্ত করেছিস। সে কথা তোদের মনে নেই? মনে করে দেখ, মন্দিরের চাতালে ওঠার পরে তোদের মাথা ঘুরে গিয়েছিল। দিনেশ ছুটছিল তার পেছনে। সেই বিভৎস পিশাচ মূর্তি পিছু পিছু আসছে তাকে ধরার জন্য। দিনেশ মাথার মধ্যে মনে করল আজ সন্ধ্যের কথাগুলো। দিনেশ আর রমেশ প্রায় জোর করে ওই মন্দিরের কাছে এসেছিল। মন্দিরের সামনে দাঁড়িয়েও রমেশ বারবার বলেছিল, মন্দিরটা কেমন যেন অদ্ভুত, আর চারপাশটাও কেমন যেন। এই মন্দিরের চাতালে উঠিস না, শোন। নিতাই খুড়ো বলেছিল যে ওই পিশাচের অনেক ক্ষমতা। আরে ধুর, ওই পিশাচের কোনো ক্ষমতাই নেই। এই দেখ না, যদি তার ক্ষমতা থাকতো তাহলে তো আজ বিকেলে ওখানে এসেছিলাম, তখন এই মন্দিরের দরজা। কথাটা বলতে বলতে দিনেশ মন্দিরের চাতালের উপর উঠে এসে উপরে দরজার কাছে হাত রাখতে যাবে, এমন সময় তার মনে হলো মন্দিরের দরজাটা ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই খোলা। আজ বিকেলে সে যখন এসেছিল তখন দেখেছিল মন্দিরের দরজার বাইরে থেকে লাল সুতো বাঁধা, কিন্তু সেই সুতোগুলো যেন কেউ ছিঁড়ে ফালা ফালা করেছে। আর ঠিক তখনই দিনেশ দেখতে পেল মন্দিরের দরজাটার একটু সামনের দিকে একটা ছুরি পড়ে আছে। ছুরিটা সে চিনতে পারল। এই ছুরিটা সে নিতাই খুড়োর ঘরে দেখেছে। তাহলে ব্যাপারটা কি হলো? রমেশ কিছু একটা আন্দাজ করেছিল, তাই পিছু পিছু উঠে এসে ব্যাপারটা দেখতে পেয়ে ভয় পাওয়া গলায় চিৎকার করে বলে, এ কি? আরে এ কি করছিস তুই? আমি বুঝতে পেরেছি। সন্ধেবেলা যখন তুই ঘুমোতে গেলি তখনই আমার সন্দেহ হয়েছিল। এই সময় তো তুই ঘুমোতে যাস না। সত্যি করে মনে করে বল, সন্ধেবেলায় তুই আমার আগে এখানে এসেছিলি, তাই না? না, আমি এখানে আসিনি। আমি তো সেই বিকেল। কথাটা বলতে গিয়ে দিনেশ থেমে গেল। আকাশে চাঁদের আলো আর চারপাশের অন্ধকার ভেদ করে মন্দিরের ভেতর থেকে একটা অদ্ভুত গোঙানির শব্দ ভেসে আসে, আর তার সাথে চাপা স্বরে কেউ যেন হাসছে। সঙ্গে সঙ্গে দিনেশের মনে পড়ে গেল আসল ভুলটা কোথায় হয়েছে। বিকেলে এখান থেকে বাড়ি ফিরে সে নিতাই খুড়ো কিংবা রমেশ কাউকেই দেখতে পায়নি। তারা গিয়েছিল জমি জমার কাজে। তাদের ফিরতে বেশ খানিকটা সময় লেগেছিল। সেই সময় একবার রান্নাঘরে গিয়েছিল সে, এটুকু মনে আছে। তারপরে আর কিছু মনে নেই। যখন তারা ফিরে এলো তখন সে নিজের ঘরের বিছানায় শুয়ে। প্রাণপণে লাল সুতোগুলো দিয়ে ওরা দরজাটা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে সেই হাসির শব্দ তখনও ভেসে আসছে। কে তুমি? কে তুমি? আমি যাকে তুই মুক্ত করেছিস, তোদের জন্যই আমি অপেক্ষা করছিলাম। তোদের রক্ত দিয়েই আমি এই গ্রামের বিনাশ শুরু করব। গোটা গ্রামকে শ্মশান বানিয়ে তারপর এখান থেকে আমার মুক্তি। কতদিন ধরে আমি অপেক্ষা করে আছি এখানে। ওরা দুজনেই স্পষ্ট শুনতে পেল কে যেন মন্দিরের দরজার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উপরে দাঁড়িয়ে থাকার মতো সাহস ওদের আর হলো না। দুজনেই মন্দিরের চাতাল থেকে মাটির কাছে নেমেছে। ঠিক তখনই মন্দিরের দরজাটা একটা অদ্ভুত শব্দ করে পুরো খুলে গেল, আর ওদের মনে হলো মন্দিরের ভেতর থেকে একটা কালো অন্ধকার ঝড়ের মতো ছুটে আসছে ওদের দিকে, আর তার সঙ্গে সেই অদ্ভুত ভয়ঙ্কর হাসির শব্দ।
ওরা আর পেছনে তাকায়নি, ছুটতে শুরু করেছিল। রমেশের যখন জ্ঞান ফিরল তখন সে বুঝতে পারল রাত গভীর। এদিক ওদিক তাকিয়ে কোথাও দীনেশকে দেখতে পেল না। দীনেশকে পাওয়ার আশাটাও সে ছেড়ে দিল। দীনেশ যদি একবার তার কথা শুনত তাহলে আর এমনটা হতো না। সেই পিশাচ আবার মুক্তি পেয়ে গেছে। গোটা গ্রামে আবার বিপদ হবে, কিন্তু গোটা গ্রামে তো সেই কথাটা জানানো দরকার। আর দীনেশকেও খোঁজাটা একবার কর্তব্য। কথাটা ভেবে রমেশ কোনো রকমে জঙ্গলের জায়গাটা দিয়ে হেঁটে চলা পথের দিকে এগিয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে যত দ্রুত সম্ভব বাইরের দিকে বেরোনোর চেষ্টা করতে লাগলো। বেশ খানিকটা হেঁটে এসেছে, এমন সময় তার মনে হলো ডান দিকে একটা লম্বা গাছের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোটা সেখানে ভালোভাবে পড়ছে, আর সেই চাঁদের আলোয় ভালোভাবে তাকাতেই সে যা দেখতে পেল তাতে তার গোটা শরীর পাথরের মতো হয়ে গেল। লম্বা গাছটার গায়ে ঠিক গাছের মতোই লম্বা একটা কালো ছায়া এক হাতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর কড়কড় করে কি যেন খেয়ে চলেছে। ভয়ে রমেশের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো, আর সেই চিৎকারে ওই বিভৎস জন্তুটা তার দিকে তাকাতেই রমেশ দেখতে পেল পুরো সাদা লম্বা দাঁতের ফাঁক থেকে রক্ত মাংস গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর তার হাতে দীনেশে ছেঁড়া শরীরটা। ওই শরীর দীনেশ ছাড়া আর কারণ নয়, কারণ ওই প্যান্ট রমেশের বড্ড চেনা। রমেশ দাঁড়ালো না, ছুটতে শুরু করলো গ্রামের দিকে। ভাবতে লাগলো এই বিভীষিকা যে আবার ফিরে এসেছে, সে খবরটা কি সে দিতে পারবে গ্রামে, নাকি তার আগেই এই জঙ্গলের ভুলভুলিয়ার মধ্যেই মারা যাবে সে। পেছনে না তাকিয়েও রমেশ বুঝতে পারল সেই কালো অন্ধকার যেন হাওয়ার উপর ভর করে ছুটে আসছে তার দিকে, কারণ তার অদ্ভুত হাসির শব্দটা এখনো স্পষ্ট শোনা যাচ্ছে। শুনছিলেন আজকের গল্প জঙ্গলের মন্দির। গল্পকার সুকান্ত দাস, রমেশ নীল, দীনেশ দীপ্তদীপ, গাড়োয়ান স্নেহাশিস, নিতাই দৈপায়ন, তান্ত্রিক শিলাজিৎ, মেয়ে অঙ্কিতা, ওঝা বাল্মীকি। গল্প পাঠ, অন্যান্য চরিত্র, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সুকান্ত দাসকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।